কিসের মাধ্যমে আসছে? উপদেষ্টা পরিষদ ঠিক করছে সজীব ভুঁইয়ার চিঠির মাধ্যমে আসছে। ওকে, আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। আপনি কেন তাকে নিয়োগ দিলেন আমাকে বুঝান ভাই, বুঝতে চাই। আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাকে আমার কেন বসালেন? কোন যোগ্যতায় বসালেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূস তো প্রশ্নের ঊর্ধ্বে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেই ইন্টারভিউতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন, আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআই এর কথা বলেছিলেন। আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে, সেনা প্রধানের অধীনে না, তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে, আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে তো এটা সরকার প্রধানের জানার কথা। তিনি বলেছিলেন যে না, এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে, আমি তাকে কোট করছি, কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপারস যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সেভাবে চলছে না। তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন, তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ম্যান্ডেট দিয়ে এসছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে, ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে বলে এটা তিনি বলছিলেন, এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন। তারপরই আমরা দেখলাম শাম্মী হক, আওয়ামী লীগ নেত্রী শাম্মী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেফতারকৃত ব্যক্তি, তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম বলছেন। মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই, আপনি তো সব কিছু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আমরা এখন কাকে বিশ্বাস করব? মনে করেন যদি কয়েকজন উপদেষ্টার নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে, তারা যদি দুর্নীতি করেন সেটা একটা অবস্থা, কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার, ক্ষমতার কেন্দ্র, ডিজিএফআই এজেন্সি, যেটা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে, সেইটাকে আপনি কি বলবেন? সরকার প্রধানকেও আপনি এইভাবে কীভাবে দেখেন? মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে এই যে ইশাককে মেয়র হতে না দেওয়া, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আসিফ নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদাতের ক্ষেত্রে এটা দেখেন নাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেখেছেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায়, সেইটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেইটা তিনি জানতেন না অনেক ক্ষেত্রে। তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার, ইউনূস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে আমি কি বলবো আমি জানি না। সরি এত লম্বা প্রশ্ন করার জন্য, কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম কামাল ভাই, আপনি এটা নিয়ে বললে আমরা একটু হাদির কাছে এটা শুনবো। জি কামাল ভাই, আপনি প্রথম যে কথাটা বললেন, একটা কথা বললেন এখানে, আমরা আসলে কাকে বিশ্বাস করব? আমি একজন সাংবাদিক হিসেবে আপনাকে বলবো, আমি আসলে কাউকে বিশ্বাস করব না, আমি সবাইকে সন্দেহ করব। একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা, এবং সেই সন্দেহটা দূর করার দায়িত্ব তাদের। এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটার পর একটা ভুল করে যাচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন, আমি সব তো আমার একসঙ্গে মনে থাকবে না, আমি যেগুলো মনে আছে এগুলি বলি। উনি যেটা বলেছেন এজাজের এই নিয়োগটা উনি জানতেনই না। উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন, এই যে উনি জানেন উনি খুব একটা যোগ্য লোক, তো উনি আবার জানতেন না কিভাবে বলেন? উনি তো ব্যক্তিগত প্যাডে চিঠি লিখেছেন, উনি নিজে সিগনেচার করেছেন। কারণ আমি একটু ছোট্ট করে বলি, আমি একটু ছোট করে বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝিয়েছেন যে উপদেষ্টা পরিষদ তাকে এই চিঠিটি তাকে লিখতে, মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না, সরি এটা আমার বলা উচিত হয় নাই। উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে, সেই জন্য উনি চিঠি দিয়ে এটা কাজটা করছেন, এটা আমি বুঝছি উনার কথায়। এটা কখনো হয়? সাংবাদিক করছে এটা হয়? উপদেষ্টা পরিষদ কখনো একজন লোককে বলবে তুমি চিঠি লেখো? উপদেষ্টা পরিষদ মিটিং করে তারাই তো সিদ্ধান্ত দিয়ে দিবে। এটা কি হয় নাকি? আমরা তো ভাই কিছু কিছু জানি, কিছু কিছু তো বুঝি সিস্টেমটা। ওকে, তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন। এখানেও কিরকম হয়েছে যে উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিতে দিও না, তাহলে ওখানে হাইকোর্ট যে রায়টা দিল ওই রায়টা কি ছিল? হাইকোর্ট কি বুঝে না কি করতে হবে? এবং ওনারা কি বুঝেন না হাইকোর্টের রায় তাদের মান্য করতে হবে? দেখেন এগুলো নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, অনেক পানি ঘোলা অনেকে করেছেন। ইশরাক সাহেব তার রাজনীতি করেছেন, বিএনপি তার রাজনীতি করেছেন, সবাই করেছেন। তো ওনাদের সমস্যাটা কি? শাহাদাত সাহেব এটা যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইশরাক সাহেব এটা হলো না কেন? একই তো কারণ, একই জিনিস, তো একই বিষয়, একই জিনিস। সমস্যাটা কোথায়? এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল। তার মানে এই গভর্নমেন্টটা
এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে, এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে। বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন, যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন, ওই ইনভাইটেশনের বিতর্ক তাদের কাছে আসছে। কথাগুলি সিম্পল। দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে, ডিজিএফআই সেটা আপনি যে বলেছেন, এটা তো আসলে সরকার প্রধানের হাতে। এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না, উনি ডিজিএফআই আগা 5 তলা চেঞ্জ করলেই পারেন, করেন না কেন? এইগুলি আসলে কিছু না। আমি বলি আপনাকে, ওনারা যেগুলি বলে না, এ করতে দেয় না, ও করতে দেয় না, আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর, এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন 8 তারিখ তারা ক্ষমতায় আসলো, 8 তারিখে যদি আপনি দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের 2-1 পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না। কেউ বলতো না। এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই। এবং এখন পর্যন্ত আজকে 1 বছর হয়ে গেছে, এই 1 বছরে আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে, পাবেন না। মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে। সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেয়া করলোটা কি, করছেটা কি, এটা আপনি বলেন। তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে? কোন দিক দিয়ে পারছে? উত্তরের যে সিটি কর্পোরেশনের নিয়োগটা থাকে, আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার সিভিতে কি লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে? কিন্তু কাউলা এখানে আমাদের কিন্তু কাউলা একটা এনজিও চালিয়েছেন পরিবেশ বিষয়ক এবং আরেকজন উপদেষ্টার কাজিন, এই তো তার যোগ্যতা। কিন্তু কামাল ভাই, আমি আপনাকে একটু এখানে প্রশ্ন করতে চাই, আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল 2-4টা চুরি বাটপারি করা ছাড়া? শুনেন, সিটি কর্পোরেশন আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না, আমি ধরে নিচ্ছি। সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন, ধরে নিচ্ছি চোর বাটপার সব ঠিক আছে, কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। সিস্টেমটা কি? জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে, যাই হোক একটা সিস্টেমে তো আসছে। উনি আসছেন কিসের মাধ্যমে? এটা বুঝান না রে ভাই, উনি কিসের মাধ্যমে আসছে? উপদেষ্টা পরিষদ ঠিক করছে, সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। ওকে, আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। তখন আমি আসিফ মাহমুদ সজীব ভাইকে জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায়, কি দেখে? আপনার সঙ্গে তার খাতির আছে? সে আপনার দস্ত লাগে? ব্যাপারটা কি বুঝান আমারে ভাই। আমি কি বুঝতে চাইতে পারবো না? কিন্তু কামাল ভাই ব্যাখ্যা পাচ্ছেন না কোন আপনি? কিন্তু কামাল ভাই, যদি এখন ডক্টর ইউনূস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বলেন যে আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিছি, তুমি এজাজকে নিয়োগ দিবা, ও রেজওয়ানার ভাই, ওকে নিয়োগ দাও, ওকে একটা চিঠি দিয়ে নিয়োগ দাও, তা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কি করবে? সেক্ষেত্রে আমি ডক্টর ইউনূসকে এই কথা আসিফ মোহাম্মদ সজীব বলুক, বলছে তো আমাকে কালকে অনুষ্ঠানে অন রেকর্ড বলছে। সে বলছে যে এইটা বলে থাকে অন রেকর্ড বলছে, যদি আপনাকে অন রেকর্ড বলে থাকে, তাহলে আমি অন রেকর্ড ডক্টর ইউনূসকে প্রশ্ন করতেছি, হ্যাঁ আপনি কেন তাকে নিয়োগ দিলেন? আমাকে বুঝান ভাই, বুঝতে চাই। আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাকে আমার কেন বসালেন? কোন যোগ্যতায় বসালেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূস তো প্রশ্নের ঊর্ধ্বে না, অফকোর্স পৃথিবীর কেউ প্রশ্নের ঊর্ধ্বে না। আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসেবে, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাহলে আমি ভাববো উনিও দুর্নীতি করছেন। আপনি কি কামাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে, আপনি কি ওই ডিজিএফআইটা নিয়ে আর কোনো কিছু বলবেন? যে ষড়যন্ত্রের কথা আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে মিটিংয়ে, আসিফ মোহাম্মদ সজীব ভাই বলতেছে, নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে, এনসিপিও বলতেছে, এটা নিয়ে কি আরেক 2 লাইন বলবেন আপনি? যে মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যে সত্যি সত্যি কি এই এজেন্সিগুলি কারো বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা? এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের বিবেচনা? আমার হাতে তো কোনো তথ্য প্রমাণ নাই। আবার করতেও পারে, আবার করতে নাও পারে। এবং যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই, তাও আমি বলবো না। সমস্যাটা কি হয়েছে আমি বলি, যদি কিছু করে অথবা না করে, যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায়, যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে, তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই। এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা, আমারও মানসিকতা তাই। তখন আমি করে কি, যদি আমি নিজে দোষী হই, আমি কিন্তু আমার দিকে তাকাই না, আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দায়ী। আমরা করে কি আমার দিকে তাকাই না, আমি একটা ভিলেন খুঁজে বেড়াই। যখন কোনো ভিলেন না পাই
তখন একজনকে এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না। ওকে ওকে, আমি বুঝতে পারি এখানে ওরকম কিছু একটা হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন কামাল ভাই। আমি আপনাকে এই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু